পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নিজের শক্তিকে লুকিয়ে রাখে না, বরং গর্জন করে জানান দেয়, আমি এখনো জেগে আছি। সেই বিস্ময়ের আরেক নাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। গতকাল আমরা পিটসবার্গ থেকে মিনিয়াপলিস হয়ে পৌঁছেছিলাম বোজম্যান আর দেখেছিলাম লোয়ার গাইজার বেসিনস। আজকে ঢুকবো আরও ভিতরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 2। উঠে বললাম সকাল সকাল, উঠেছি বেশ কিছুক্ষণ আগে, একটুখানি দেখছেন যে আমার আজকের প্ল্যানটা কি সারাদিনের। আর এই মুহূর্তে রয়েছে এয়ারবিএনবিতে, তৈরি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দেখাচ্ছি ব্রেকফাস্টে কি বানাচ্ছি। এই হলো আমাদের অ্যাভোকাডো স্যান্ডউইচের পেস্ট তৈরি হচ্ছে। অ্যাভোকাডো কেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। কালকে সব কিনতে হয়েছে, কাঁটা চামচ, ছুরি, এগুলো কিছুই এয়ারবিএনবিতে ছিল না, তো কালকে এগুলো সব কিনে আনলাম। একটুখানি অল্প স্বল্প বাজার টাজার করে আনলাম, পেঁয়াজ, আপেল, লেবু, লঙ্কা তো বলতে এখানে জ্যালাপিনো, তো সেই জ্যালাপিনো কিনে আনলাম। এই পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি, অ্যাভোকাডো, পেঁয়াজ কুচি, লঙ্কা, লেবু, একটু নুন দিলাম, একটুখানি গোলমরিচ দিয়ে এটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই টোস্টার রয়েছে, টোস্টারের মধ্যে কালকে পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি টোস্ট করব, বাটার লাগাবো, আর এবার স্যান্ডউইচ বানিয়ে নেবো, নিয়ে প্যাকিং করে নেবো। কালকে প্যাকিংয়ের জন্য এই প্যাকিং পাউচও নিয়ে আসলাম, স্যান্ডউইচ প্যাকিং পাউচ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর সকালবেলা ব্রেকফাস্টে একটু ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস গরম করে খেয়ে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। চলুন রেডি হয়ে নিই, আজকে অনেক কিছু ঘোরার আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে আমরা দেখবো হচ্ছে ওল্ড ফেথফুল ফার্স্টে। তো এখান থেকে ফার্স্ট যাবো ওল্ড ফেথফুল, সেখান থেকে একটা বোর্ড ওয়াক হয় আপার গাইজার বেসিনটার, তো সেটা পুরো হাঁটবো। সেটা এই দুটো হচ্ছে মেন অ্যাক্টিভিটি। তারপরে ফেরার পথে আরও কয়েকটা জিনিস কভার আপ করার ইচ্ছা আছে, দেখা যাক আজকে কতটা করতে পারি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল আনজিপ্ট। চলুন সারাদিন ধরে ঘুরে বেড়াই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ভিতরে। এখন বাজে সকাল 8:30, ডে 2 স্টার্ট। বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট কমপ্লিট, লাঞ্চও প্যাক করে নিয়েছি। এখন যাব সোজা ওল্ড ফেথফুল। প্রচুর গাড়ি বেরিয়ে পড়েছে। 8:30 আমরা চেষ্টা করছিলাম 7:30 বেরোবো, কিন্তু হলো না। 8:30টার সময় বেরোচ্ছি, 1.5 ঘন্টা লাগবে। চলুন চলে যাই ওল্ড ফেথফুল। যাক, এখন দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটের সামনে। কালকে খুব স্মুথ ঢুকেছিলাম, যখন ঢুকেছিলাম কোনো গাড়ি ছিল না, আমরা মানে সেকেন্ড গাড়ি ছিল, দুপুরবেলা 2টো নাগাদ। এখন ইম্পসিবল ভিড়, মানে ইউএসএতে সবাই নিয়ম মেনে গাড়ি চালায়, কিন্তু যখন পপুলেশন বাড়ে, যখন তাড়া থাকে লোকের, সবাই নিয়ম ভাঙে। সেটাই দেখতে পাচ্ছি চোখের সামনে, যে যার মতো লেন ভেঙে ঢুকে পড়ছে। যাই হোক, দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটের সামনে। আজকে আমাদের পাস রয়েছে, কালকে যে পাসটা দেখিয়েছিলাম ন্যাশনাল পার্কের এন্ট্রি পাসটা, যেটা 1 বছরের জন্য ভ্যালিড, এই পাসটা আছে। তো আমাদের টিকিটটা আছে, আর কাটতে হবে না, কিন্তু গেট অবধি পৌঁছাতে হবে। 1 ঘন্টা 23 মিনিটের রাস্তা, এখন 1 ঘন্টা 53 মিনিট, প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে। অ্যারাইভাল 10:48, মানে পার্কিং পেতেও একটু সমস্যা হতে পারে, দেখা যাক কি হয়। শুরু হলো স্টিয়ারিং হাতে ধরে যানজটের মধ্যে ন্যাশনাল পার্কের ভিতরে ঢোকার অপেক্ষা। সামনে প্রচুর গাড়ির লাইন, অপেক্ষা করছি কখন আমাদের টার্ন আসবে। গুড মর্নিং। Oh, sorry. শেষমেশ প্রায় 0.5 ঘন্টা যানজটের মধ্যে আটকে থাকার পর প্রবেশ করলাম ইয়েলোস্টোনের ভিতরে। কিছু দূর এগোনোর পরেই বুঝতে পারলাম যানজট এখনো শেষ হয়নি, এই তো সবে শুরু।
কালকে আমরা এটাতে এসেছিলাম, এই লেক সাইডের রোডটা দিয়ে কালকে দুবার মোটামুটি আমরা চালিয়েছি, একবার যাওয়ার সময় একবার ফেরার সময়। ফেরার সময়টা জ্যামটা কাটানোর জন্য, বাট যাওয়ার সময়টা গেছিলাম রাস্তাটা দেখার জন্য। এই নদীটার পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা ধরে কিছুক্ষণ ড্রাইভ করা যায়, 1 মাইলের মতো, খুব সুন্দর। ন্যাশনাল পার্কের মধ্যে এই মানে আপনি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আসুন, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গাইজার বেসিন, প্ল্যান করে আপার গাইজার, লোয়ার গাইজার, মিডিল, এগুলো দেখুন। আর এই বিভিন্ন যে ট্রেলগুলো রয়েছে যেখানে ড্রাইভ থ্রু, ওয়ান ওয়ে ড্রাইভ থ্রু, সেগুলোতে যান। ওখানে বিভিন্ন স্পট রয়েছে, দাঁড়ান। যদি ওয়াইল্ড লাইফ দেখতে পারেন ওখানে দাঁড়ান। পার্কিং নিয়ে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, কিছু কিছু যেগুলো মেন পয়েন্ট, যেমন ওল্ড ফেথফুল একটা মেন পয়েন্ট, এছাড়াও যে বড় বড় পয়েন্টগুলো রয়েছে যেগুলো সবার কাছে খুব বেশি পরিচিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বলতে, তো সেগুলোতে একটু পার্কিং পেতে সমস্যা হয়। পার্কিং বা যানজটের যাই সমস্যা থাকুক না কেন, এই প্রকৃতি আপনাদের সমস্ত কিছু ভুলিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে দেখা মিলল আজকের দিনের প্রথম বন্যপ্রাণী ইয়েলোস্টোনের বিখ্যাত আমেরিকান বাইসন। লোয়ার গাইজার বেসিন, গ্র্যান্ড প্রিজমাটিক পার করে আমরা পৌঁছে গেলাম ওল্ড ফেথফুল গাইজার, আপার গাইজারের মধ্যে সবথেকে বিখ্যাত এবং নামকরা। গাড়ি পার্ক করেই ইনফরমেশন সেন্টার থেকে জানতে পারলাম এক্ষুনি ইরাপশন হবে। ততক্ষণে প্রচুর লোক পৌঁছে গেছে ওল্ড ফেথফুল গাইজারের সামনে। ওল্ড ফেথফুল যে সময়কে মানে, প্রতিশ্রুতি রাখে আর প্রকৃতির শক্তিকে চোখের সামনে জীবন্ত করে তোলে। প্রতি 90 থেকে 110 মিনিটের মধ্যে ওল্ড ফেথফুল একবার করে ইরাপশন হয়। এটা হলো ওল্ড ফেথফুল ইন, একটা হোটেল প্লাস নিচে রেস্টুরেন্ট, গিফট শপ, সব কিছু রয়েছে। এই উপরে যে ডেকটা আছে, এই ডেকটা থেকে ওল্ড ফেথফুলের ইরাপশন দেখতে পাওয়া যায়। কিন্তু আমি বলবো এখান থেকে বসে দেখার থেকে ওল্ড ফেথফুল এই সামনে যেটা রয়েছে সেখানে তার সামনে বেঞ্চে বসে দেখা অনেক বেটার। বাট ওল্ড ফেথফুল আসলে এই স্পটটা বা এই হোটেলটাকে একটু দেখে যাবেন। ওল্ড ফেথফুল দেখার পরে এই সোজা রাস্তা ধরে এবার যাব হচ্ছে এই দূরে দেখা যাচ্ছে বোর্ডওয়াক। এই বোর্ডওয়াক ধরে টানা আমরা এখন বিভিন্ন গাইজারগুলো দেখতে দেখতে যাব। গাইজার বেসিন রয়েছে এখানে প্রচুর, সেগুলো দেখব। ওল্ড ফেথফুলের ইরাপশন আমাদের দেখা হয়ে গেল, এবার বোর্ডওয়াকের দিকে এগোচ্ছি। ওল্ড ফেথফুল প্রতি 1.5 ঘন্টাতে মোটামুটি একবার করে হয় ইরাপশন।
এবার এখান থেকে আরও বিভিন্ন রয়েছে, মর্নিং গ্লোরি বলে একটা রয়েছে খুব বিখ্যাত, ওটাও দেখব। এইটা মোটামুটি মনে হয় 5-6 মাইলের মতো একটা ওয়াক বা ট্রেল। আজকে এই ট্রেলটা করব এবং দেখব কি কি জায়গা রয়েছে। পিছনে বয়ে যাচ্ছে ফায়ারওয়েল রিভার, সামনে হচ্ছে বিহাইভ গাইজার। এই পাশে দেখে এলাম একটু আগে আমরা ওল্ড ফেথফুল, ইরাপশন হলো 11:22, আবার 1.5 ঘন্টা বাদে হবে। আর ওই দূরে পুরো ট্রেলটা জুড়ে যাবো হচ্ছে আমরা একটু হেঁটে আসতে, আরও বিভিন্ন গাইজারগুলো দেখতে। এই পুরো ন্যাশনাল পার্কটার ভিতরে 2টো নদী রয়েছে, একটা হচ্ছে ফায়ারওয়েল রিভার আর একটা হচ্ছে ম্যাডিসন রিভার। তো এই 2টো নদী পুরো ট্রেলটার মধ্যে দেখতে পাওয়া যায়। সামনে ওল্ড ফেথফুল ইন হোটেলটা ডেফিনেটলি দেখবেন, কারণ ওটার একটা আর্কিটেকচারাল বিউটি রয়েছে। এদিকেও একটা গ্যাস স্টেশন রয়েছে, তো আপনাদের যদি কখনো গ্যাস রিফুয়েলের দরকার হয় গাড়িতে, সেটা কিন্তু এখানে করতে পারবেন। পার্কিংয়ে অনেক জায়গা, কিন্তু পার্কিং কিন্তু ফুল হয়ে যায়, তো চেষ্টা করবেন 10টা 10:30টার মধ্যে ঢুকে যাওয়া, যাতে পার্কিং পাওয়া যায়। আজকে আমি পার্কিং পেয়ে গেছি। দারুণ, অনবদ্য। হট স্প্রিংয়ের জল অত্যন্ত গরম, প্রায় 180 থেকে 190 ফারেনহাইট পর্যন্ত এর তাপমাত্রা পৌঁছায়। এই তাপমাত্রায় কোনো জীবাণু বেঁচে থাকতে পারে না, তাই এই জল একদম পরিষ্কার ও স্বচ্ছ, যার মধ্যে সূর্যের নীল তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে আর সৃষ্টি করে গভীর নীল রঙের। আমরা এখন যাচ্ছি আপার গাইজার বেসিন ট্রেলে। এটা 0.67 মাইলের একটা ট্রেল। এখানে কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, একটা সলিটারি স্প্রিং রয়েছে, আপার গাইজার বেসিন রয়েছে। এটা একটু বোর্ড ওয়াক থেকে বাইরে বেরিয়ে, যেহেতু দিনের বেলা একটু টাইম আছে, ভাবলাম ট্রেকটা করা যাক। লেটস সি। আপার গাইজার বেসিন থেকে ওল্ড ফেথফুল ইন, আর ওই দূরে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। আমরা কিছু দূর উঠলাম, ওই কয়েকটা ভিউ পয়েন্ট ছাড়া কিছু চোখে পড়ছে না, তো প্ল্যান করলাম নেমে যাওয়ার। এখন আমরা নিচের দিকে নামছি। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, না মেঘ না রোদ, হালকা হালকা মেঘ রয়েছে, নীল আকাশ দেখা যাচ্ছে। আমার এপাশে একটা ছোট্ট হট স্প্রিং, গরম জল, গরম ধোয়া বেরোচ্ছে। দেখতে কিন্তু বিহাইভ গাইজার 36 ঘন্টা থেকে 2 সপ্তাহের মাঝে একবার করে ইরাপশন হয়। 5 মিনিট ধরে 150 ফিট হাইট অবধি এর ইরাপশন যেতে পারে। এরপর পৌঁছালাম লায়ন গাইজার। এর ইরাপশন খুব রেগুলার নয়,
কিন্তু 60 থেকে 90 মিনিট ইন্টারভালে ইরাপশন হয়। 60 ফুট অবধি এর উচ্চতা পৌঁছাতে পারে এবং 6 থেকে 7 মিনিট ধরে এর ইরাপশন চলে। ये बाबा रे এখান থেকে ভালো উঠবে কারণ ওটা ওইদিক ধোয়া ওইদিকে। লায়ন গাইজারের অপূর্ব ইরাপশন দেখার পর আমরা পৌঁছলাম আমাদের পরবর্তী গাইজার গ্র্যান্ড গাইজারের সামনে। গ্র্যান্ড গাইজার 6.5 থেকে 7 ঘন্টার ইন্টারভালে 8 থেকে 12 মিনিট ধরে 160 ফুট হাইট অবধি ইরাপশন ঘটাতে পারে। হট স্প্রিংয়ের নীল রং যেমন আসে সূর্যের আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে, অন্যান্য রঙগুলো কিন্তু তৈরি হয় তাপমাত্রা অনুযায়ী থাকা বিভিন্ন থার্মোফাইল বা মাইক্রোবদের কারণে। এরপর এগিয়ে চললাম ইয়েলোস্টোনের সবথেকে বড় গাইজারের দিকে, যার হাইট 200 ফিট অবধি যেতে পারে। কিন্তু মজার বিষয় হলো এর লাস্ট ইরাপশন হয়েছিল 2015 সালে। নাম জায়ান্ট গাইজার। জায়ান্ট গাইজার দেখার পর এগিয়ে চললাম আপার গাইজার বেসিনের সব থেকে সুন্দর ফুল মর্নিং গ্লোরি দেখার জন্য। কি অপূর্ব তার কালার! ইয়েলোস্টোনের এক পার্ক রেঞ্জারের কাছে জানতে পারলাম পর্যটকরা নাকি এর মধ্যে কয়েন ফেলে এর প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে। পৌঁছলাম আমাদের পরবর্তী গাইজার রিভারসাইড গাইজারের সামনে। রিভারসাইড গাইজার 6.5 থেকে 7 ঘন্টার ইন্টারভালে প্রায় 20 মিনিট ধরে 75 ফুট হাইটের ইরাপশন ঘটাতে পারে। এরপর পৌঁছালাম পরবর্তী গাইজার অরাম গাইজারের সামনে। এই গাইজার খুব ইরেগুলার, 4 থেকে 22 ঘন্টার ইন্টারভালে মাত্র 70 সেকেন্ডের জন্য 20 ফুট উচ্চতা বিশিষ্ট এই ইরাপশন হতে পারে। দেখা মিলল বেশ কিছু বন্যপ্রাণী, ইয়েলোস্টোনের বিখ্যাত র্যাভেন এবং ইয়েলো বেলিড মারমেট।
এরপর পৌঁছলাম ক্যাসেল গাইজার। 13 থেকে প্রায় 14 ঘন্টার মধ্যে একবার করে ইরাপশন হয়। 15 থেকে 20 মিনিটের ইরাপশনে প্রায় 75 ফুট অবধি এর হাইট পৌঁছায়। ফেরার পথে দেখলাম এক জায়গায় লোকজনের জটলা। ক্যামেরার লেন্স জুম করতেই বুঝতে পারলাম দাঁড়িয়ে রয়েছে এক বিশাল সাইজের আমেরিকান বাইসন। একটা পূর্ণবয়স্ক বাইসনের ওজন প্রায় 1800 থেকে 2400 পাউন্ড পর্যন্ত হতে পারে। এদের উচ্চতা হতে পারে প্রায় 6.5 ফুট পর্যন্ত। দেখতে নিতান্ত শান্ত স্বভাবের মনে হলো, এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ। বেশি কাছে যাওয়া একেবারেই অ্যালাউড নয়। ওল্ড ফেথফুলের ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম বিস্কিট বেসিন বন্ধ, রোড ক্লোজড। আর গেছিলাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড বেসিনে পার্কিং নেই, কালকে আরেকবার আসবো, ট্রাই করব। এখন ঢুকলাম ফ্ল্যাট ড্রাইভ রোড বলে একটা রাস্তা আছে। ফ্ল্যাট ড্রাইভ রোডে ঢুকেছি, এখানে একটুখানি ওয়াইল্ড লাইফ স্পট করা যায়। 6:30 প্রায় বেজে গেছে, একটু বাদে সানসেট হবে, তখন হয়তো একটুখানি বন্যপ্রাণী দেখা যাবে। জায়গাটা কিন্তু খুব শান্ত, নিরিবিলি, অসম। চলুন আপনাকে দেখাই একটুখানি জায়গাটা। ওই দূরে এটা হচ্ছে মেন রোডটা, সেখান থেকে এই একটা বাঁদিকে কাট নিয়ে এই ফ্ল্যাট ড্রাইভ রোডটাতে ঢুকলাম। ন্যাশনাল ফরেস্টের মাঝখানে মাঝে মাঝে দাঁড়িয়ে ব্লগিং করছি, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দারুণ লাগছে আজকে, ওয়েদারটা কিন্তু দারুণ। আজকে হালকা হালকা মেঘ, হালকা হালকা নীল আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। চলুন আর একটু এগিয়ে দেখা যাক আর কি আছে। ভাবছিলাম দ্বিতীয় দিনের যাত্রা এখানেই শেষ করে ফিরে যাব এয়ারবিএনবিতে, কিন্তু ট্রাভেল আনজিপ মানে একটু প্ল্যান ভেঙে ঘোরাঘুরি। এগিয়ে চললাম নর্থ ইয়েলোস্টোনের দিকে, যেটা আমাদের আজকের প্ল্যানে ছিল না। প্রকৃতি এখানে এত সুন্দর যে কিছুতেই ক্যামেরার লেন্সকে বন্ধ করতে পারছি না। মনে হচ্ছে প্রতিটা মুহূর্তকে যেন ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরব। কলকাতার এক ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আমেরিকার এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি ন্যাশনাল পার্কের ভিতরে। ভাবছি এটা সত্যি না স্বপ্ন। এই জন্য দাঁড়িয়েছি। দেখতে পেলাম আমেরিকার বিখ্যাত এল্ক। এই তো সামনে পাশ নিচে কতগুলো দেখো এখানে। ইয়েলোস্টোনের উত্তরে পাহাড়ি নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভিন গ্রহের মতো ভূদৃশ্য।
সাদা পাথরের সিঁড়ি, বাষ্পে ঢাকা বাতাস আর গরম জলের ধারা। এর নাম ম্যামথ হট স্প্রিং। আমরা ঢুকলাম এর একটা অদ্ভুত ড্রাইভ ট্রেলের মধ্যে। কি অসাধারণ দৃশ্য! ভূগর্ভস্থ গরম জল ভিতরের চুনাপাথরকে গলিয়ে উপরে এনে জমা করে এরম সাদা স্ট্রাকচার তৈরি করেছে। ম্যামথ হট স্প্রিং দেখে এবার পালা এয়ারবিএনবিতে ফিরে যাওয়া। চলে গেছে, উঠে গেছে। ক্যানাডিয়ান গুজ আর আরও কত হরিণ দেখে ফিরলাম আমাদের এয়ারবিএনবিতে। শেষ করলাম আমাদের দ্বিতীয় দিনের ইয়েলোস্টোন যাত্রা। আগামী পর্বে আপনাদেরকে বলবো ইয়েলোস্টোন লেক এবং গ্র্যান্ড টিটানের গল্প। ফিরে আসবো সামনের রোববার। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ট্রাভেল আনজিপড।